আমরা জামাতের আমিরের বাড়তি নিরাপত্তা কিন্তু যখন তারেক রহমান সাহেবকে নিরাপত্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী পর্যায়ে নিয়ে গিয়েছে, তখনই বিপরীত পক্ষে যারা আছে, কারণ আমরা তো হচ্ছে হুজুগে বাঙালি, যখন একদিকে সবাই সব যাওয়া শুরু করে, যেমন এনএসএ প্রধান গিয়ে দেখা করে আসে, ব্যবসায়ী গিয়ে দেখা করছেন, মানে কি যখন দেখছেন যে প্রধান উপদেষ্টা তাকে নিরাপত্তা দিচ্ছেন, 1500 প্রায় 2000 সেনাবাহিনী তাকে দড়ি টাঙ্গিয়ে তাকে নিয়ে যাচ্ছেন, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এই যে হুজুগে বাঙালি, আপনি যখন যত বেশি নিরাপত্তা পাবেন তত বেশি মানুষ পাবেন। আপনি দেখেন সব বাংলাদেশ সবচেয়ে বড় নিরাপত্তা পায় কে? প্রধান উপদেষ্টা। এরপরে যখন দেখে যে এরপরে সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে তারেক রহমান, তার মানে হি ইজ গোয়িং টু বি এ প্রাইম মিনিস্টার। যে বলে না যে পশ্চিমারা যার বন্ধু হয় তারা শত্রুর দরকার পড়ে না, ঠিক তেমনি জামাত যার বন্ধু হয় তারা শত্রুর দরকার পড়ে না। আপনার তারেক রহমান বা বিএনপি তারা কি বলেছে যে আমাদেরকে সিরিয়াস নিরাপত্তা দাও? তারেক রহমান সাহেব যেখান দিয়ে হেঁটে যান, যেখানে বের হন, সেখানে এমনিই হাজারো হাজারো জনতা হয়ে যায়, সেখানে তার রিস্ক আছে, গোয়েন্দা সংস্থার কাছে এই রিপোর্ট আছে বলেই তাকে কিন্তু এসএসএফ দেয় না, আপনি নিজেই বললেন। রাজনীতি করতে আসছেন, আপনার রিস্ক থাকবে না, এই চিন্তা কিভাবে করেন আপনি? যেমন মনিয়াপা এ বললো যে হচ্ছে সবচেয়ে স্যাক্রিফাইস দল হচ্ছে বিএনপি, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে। আপনি দেখেন গুম কমিশনের রিসেন্টলি গুম হওয়া সবচেয়ে বেশি কিন্তু জামাত শিবিরের সবচেয়ে বেশি, এবং আপনি দেখেছেন মানে প্রথম সারির 10 জন তাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে, কিন্তু বড় কোনো নেতৃবৃন্দ, কোনো দলের নেতৃবৃন্দকে আমরা দেখিনি হত্যা করা হয়েছে। প্রথম সারি 10 জনকে আপনি শিবির নামে হত্যা করা বৈধ ছিল বাংলাদেশে, যা আপনি তাকে ট্যাগিং দিবি শিবির, সাথে তাকে হত্যা করতে পারবেন। বিশ্বজিৎকে আমরা দেখেছি, সে বলছে আমি হিন্দু, তাহলে তুই হিন্দু শিবির, মানে তার মানে শিবির বললেই তোকে মারা আমার জন্য জায়েজ। আবরারকে আমরা দেখেছি। তার মানে দলগত স্যাক্রিফাইস কার বেশি? দলগত। আপনি দেখেন রিস্কটা কার পক্ষ থেকে? তারেক রহমান সাহেব বলেছিলেন উনি 17-18 দিন আসার আগে যে আমার হাতে নেই, ওনার হাতে আসাটা, তাহলে কার হাতে? আমরা হলফনামা আমাদের ডিটেলস দিই কেন জানেন? এজন্য দিই যারা এই রাজনীতিবিদদেরকে ভোট দিবে তারা যেন জানে তার ডিটেলস। তারেক রহমান সাহেব কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করে নাই যে 17-18 দিন আগে যেটা ওনার হাতে ছিল না, 17-18 দিন পরে ওইটা কার হাতে, মানে কি ছিল এটা এখনো কিন্তু প্রকাশ করে নাই আপকামিং প্রধানমন্ত্রী। না, ধরেন আপনি যদি জামাতের আমিনের নিরাপত্তার যে কথা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, সমান নিরাপত্তা, সেটা কেন জরুরি? ওনার জন্য কারা থ্রেট? না, আমি তো মনে করি রাজনীতিবিদদের রিস্ক থাকবে, নিরাপত্তা কেন চাইতে হবে? রাজনীতির নিরাপত্তা চাইতে হলে তাহলে শরীফ ওসমান হাদি নিরাপত্তা হবে আমরা পাইনি কেন? প্রত্যেককে দিতে হবে, কারণ ব্যতিক্রম মানুষ। আমি মনে করি যে আপনি দেখেন সাহসী হলে কারো হায়াত আপনার কমে না, বা আপনি ভীতু হলে আপনার হায়াত বাড়ে না। রাজনীতি যখন করতে আসবেন তখন আপনাকে মাথা রাখতে হবে রিস্ক আপনার থাকবেই, কিন্তু যখন সেনাবাহিনী সহ দড়ি টাঙ্গিয়ে যখন এভাবে নিরাপত্তা দেওয়া শুরু করে দাঁড়িয়ে হাঁটতে থাকে, তখন আপনাকে কি দাঁড়ায়? আপনি বলেন, আপনি আমাকে বলেন রিস্ক কার পক্ষ থেকে আসে? আমাদের জন্য থ্রেট কারা? এবার জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের জন্য থ্রেট কারা? হয়তো পরাজিত শক্তি। পরাজিত শক্তি 2 ধরনের, একটা জাতীয় শক্তি, একটা হচ্ছে আন্তর্জাতিক শক্তি। তাহলে পরাজিত শক্তি তো জানে 5 আগস্টের আগে কাকে নিষিদ্ধ করেছে, তারা জানে এই যে আন্দোলনের পিছনে কারা ছিল, এই জন্য তারা নিষিদ্ধ করেছে। তার মানে সবচেয়ে থ্রেটের মধ্যে, এবং যদি আন্তর্জাতিক শক্তি বলেন সবচেয়ে বেশি থ্রেট হওয়ার কথা ছিল, মানে আপনি সবচেয়ে বেশি মানে তারেক রহমান সাহেব নিজেও এটা পছন্দ করেন না যে কেউ অতিরিক্ত তেল দিক। আপনারা দেখেছেন অনেকেই সালাম করতে গিয়েছে, উনি মাইন্ড করেছে। অনেকে অতিরিক্ত কথা বলতে গিয়েছেন, উনি মাইন্ড করেছেন। অনেকে না ডাকলেও গিয়ে সামনে দাঁড়িয়ে আছেন, উনি মাইন্ড করেছেন। অনেকের যেখানে যে প্রোগ্রামে যাওয়ার কথা না সেখানে গিয়েছেন, উনি মাইন্ড করেছেন। তো এই জায়গাটায় কেউ যদি অতিরিক্ত করে সেখানে তো আমাদের কিছু বলার নেই। আমরা তো উল্টা সন্দেহ করছি যে এই ধরনের কাজ করানোর জন্যই কেউ, সরকার না, সরকারের সাথে যারা ছত্রছায়া সরকারের চেয়ে বেশি রুল প্লে করছে তারাও অনেক ক্ষেত্রে দায়ী। তারাও এরকম চেয়ে নির্বাচনটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই কাজগুলো করছে। মানে এর মধ্যে চক্রান্ত বা ষড়যন্ত্র দেখেন আপনি? অবশ্যই আমরা ষড়যন্ত্র চক্রান্ত দেখি, কারণ আমি অনেক দিনই তো, বয়স তো একদম কম হয় নাই, অনেক দিনই দেখেছি, অনেকগুলো সরকার দেখেছি। বিএনপিরও বেশ 91 থেকে বুদ্ধি নিয়েই আমি সরকার দেখেছি। আমি যে সরকার যেভাবে দেখেছি, এখন যেভাবে দেখছি, আমার কাছে মনে হচ্ছে ষড়যন্ত্র। এখানে আমি আরেকটা কথা বলি, এনএসআইয়ের চিফ নিয়ে এত কথা হচ্ছে। এনএসআইয়ের চিফ যেদিন গিয়েছিল, আপনারা সবাই জানেন, আপনারা সংবাদকর্মী, উনি যেদিন গিয়েছিলেন ওপেন গিয়েছিলেন, নাম্বার 1। নাম্বার 2 হলো উনি গিয়েছিলেন অফিস আওয়ারে গিয়েছিলেন, শোক জানার। উনি গিয়েছিলেন শোক, তো যিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে, উনি 3 বারের প্রধানমন্ত্রী, শোক উনি জানাতেই পারেন, শোক বইতে স্বাক্ষর করতেই পারেন। কিন্তু তারপরে যারা শোক বইতে স্বাক্ষর করেছেন প্রায় অনেকেই জামাতে ইসলামীর, ছাত্র শিবির, ছাত্র দলের চেয়ে আগে দেখা করেছে। তার মানে কি তারাও কি উপঢৌকন দিয়েছে? জামাতের আমির দেখা করেছে, শুধু দেখাই করেন নাই, উনি আবার এটাও বলেছেন, উনি এই যে
রাসেলদের মতো এদেরকে নিয়োগ করেন যে এই ধরনের কথা তোমরা প্রপাগান্ডা চালাবা, আবার উনি যায় বলেন যে আমরা আবার 5 বছর একসাথে থাকতে চাই। এই যে বলার ধরনটা দেখেন, এই যে দ্বিচারিতা, এটাকেই বলে দ্বিচারিতা। তো এই যে ওনারা যে গেলেন, তা ওনাদের মাঝে যেটা কি ছিল। আর আমি যদি বলি যে এটাকে যদি আমি অন্য খাতে চিন্তা করি, যে অফিস আওয়ারে যখন একজন সর্বোচ্চ পদের অফিসার যান, সে তো অন্য কোনো মাইনাস চিন্তা নিয়েও যেতে পারেন, মাইনাস চিন্তা নেই, কারণ ষড়যন্ত্র কিন্তু এখনো ডালপালা ছড়ছে আগের চেয়ে বেশি, আরো বেশি। কারণ যদি তাই না ছড়তো, তাহলে এনসিপি যে কিংস পার্টি নামে খ্যাত, এখনো প্রধান উপদেষ্টা বলেন সবকিছু বাদ দিয়ে অনিরপেক্ষভাবে বলেন যে ইয়াংদের, তরুণদের মধ্যে অনেকেই সংসদ সদস্য আগামী নির্বাচনে হবে। সেই জায়গায় আমি শেষ করি নাই, সেই জায়গায় এই যে এই বলার এই এরা যদি এই কাজগুলো করতে পারে, ওইখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এইখানে যখন তারেক রহমান একটা জনসভার মতো লোক নিয়ে হাঁটেন, তখন তো জামাত তো ওই একই অবস্থায় হাঁটেন। তখন জামাতের কি পুলিশ পাহারা দেয় না? তখন জামাতের গোয়েন্দা সংস্থা পাহারা দেয় না নেপথ্যে বা এমনি? তো সেই জায়গায় তারেক রহমান সাহেব যখন বের হন, এত লোক হয়, তখন তাকে সেভ করা তো রাষ্ট্রের দায়িত্ব। জি, পরিষ্কার আপা, একদম পরিষ্কার। আমি সামান্তা, প্রধান উপদেষ্টার সেই বক্তব্য নিয়ে আপনি একটু বলবেন কিনা যে আগামী নির্বাচনে অনেক তরুণ নেতা জিতে আসবে, যদিও তরুণ নেতা নিশ্চয়ই শুধু এনসিপি থেকেই নির্বাচন করছে না, বিএনপি থেকেও করতে পারে, জামাত থেকেও করতে। এটা একটা থেকে আমার মূল সিদ্ধান্ত তো নিচ্ছে, ধরেন কুমিল্লা 10 হাসনাতের আসন, তার প্রার্থিতা বাতিল হয়েছে, কুমিল্লা 4 তার প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কোথাও কোথাও কারোটা বাতিল হয়নি। ইহতেশাম আপনার দলে তার টানে নানান নাটকীয়তার পর তিনি ফিরে পেয়েছেন, কাউকে আপিল করার সুযোগ দেওয়া হচ্ছে, কাউকে দেওয়া হচ্ছে না। ফলে এই দ্বৈত নাগরিকত্ব বিতর্ককে আপনারা আসলে কিভাবে দেখেন? প্রথমত ওই যে কমেন্টটার ব্যাপারে, সিএর কমেন্টটার ব্যাপারে যেটা জানতে চাইলেন, মানে আসলে এই ক্ষেত্রে আমারও কখনো কখনো মনে হয়েছে যে এখানে অতি উৎসাহ আছে। এই ধরনের কমেন্টে এর আগেও উনি করেছেন, এবং অতি উৎসাহের জায়গা থেকে উনি কখনো কখনো এমন বিষয়কে সামনে নিয়ে আসেন যেটা ওনার সিএ হিসেবে এটা ওনার কর্তব্য নাই, ওনার কাছ থেকে কেউ এটা প্রত্যাশাও করছে না। সো এইখানেও ওই যে যেটা ষড়যন্ত্র তত্ত্ব, এটার ভিতরে বিলং না করাটাই ভালো অ্যাজ এ পলিটিশিয়ান, বাট কখনো কখনো এটার কিন্তু একটা ইফেক্ট পাওয়া যায়। 2 নাম্বার, আপনি যেটা দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে বলেছেন, আসলে একটা প্রতিষ্ঠান যখন একটা প্রতিষ্ঠান হিসেবে, ইনস্টিটিউশন হিসেবে দাঁড়ায় নাই, তখন আপনি তার যে কোনো কাজেই গাফিলতি এবং হচ্ছে ইনক্যাপাসিটি, এটা আপনি দেখতে পাবেন। লেস ক্যাপাসিটি সম্পন্ন লোককে যখন আপনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব দিবেন। সো নির্বাচন কমিশনের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে। আইন আছে, আইনটা আসলে যৌক্তিক কিনা সেটার ব্যাপারে তো আসলে আমি জানি না। আমার ধারণা, আমি যেটা যতটুকু জানি, যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্টটা, সেখানে এই বিষয়ক একটা সমাধানের উল্লেখ ছিল, কিন্তু সেই সমাধানটা আমি আসলে একটা কমিশনকেই মানে খুব ভয়েস রেজ করতে দেখেছি, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারা তাদের যে প্রস্তাবনা, সেগুলোর ব্যাপারে যখন ইমপ্লিমেন্টেশন হয় নাই, তারা বারবার কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে যে এটার দীর্ঘমেয়াদী ভালো ফল বয়ে আনবে না। আপনি দেখেছেন এগুলো, বদুল আলম মজুমদার একাধিকবার এই শঙ্কা প্রকাশ করেছেন। সো আমরা কিন্তু পরবর্তীতে এই জিনিসটাই দেখতে পেলাম। তাহলে এই সংস্কার কমিশনের আসলে লাভটা কি ছিল, দরকার কি ছিল? এত কর্মঘণ্টায় এবং জনগণের সময়, রাষ্ট্রের সময় নষ্ট করার আসলে কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এটা একটা আইওয়াশ, আরেকটা আইওয়াশের মধ্য দিয়ে এটা করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আসলে এটা জটিলতাটা কিন্তু আমি বাংলাদেশি এবং সাথে অন্য কোনো নাগরিকত্ব বহন করছি কিনা, আমার কাছে মনে হয় না এটা কোনো জটিলতা। জটিলতাটা আসলে কোন দলের ক্ষেত্রে এটা কি ভূমিকা রাখছে, এই একই আইন, এবং যার যার জন্য এটা এক ধরনের নমনীয়তা, কোনো কোনো ক্ষেত্রে এটা নমনীয়তা, এবং এটা শুধু দলের ক্ষেত্রে না ভাই, এই জিনিসটা আসলে প্রার্থী ভেদে এটা আলাদা হচ্ছে। যদি খুব জোরালো এবং শক্তিশালী প্রার্থী হয়, সেক্ষেত্রে এটা একরকম হচ্ছে। যদি অপোজিশন বেশি জোরালো হয় বা রাজনৈতিক গুরুত্ব বেশি থাকে, সেক্ষেত্রে একরকম হচ্ছে। তাহলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এটাকে তো আইন বলা যায় না, যে কারণে বিতর্কটা হচ্ছে। এটাকে আইন বলা যায় না, এটাকে বলা হয় ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, যেটাকে আমরা বলি বায়াস, অথবা বলা হয় শক্তের ভক্ত নরমের জন্য। দ্বৈত নাগরিকত্ব বিতর্ক নিয়ে কথা বলছি। রাসেল, দ্বৈত নাগরিকত্ব নিয়ে আসলে নির্বাচন কমিশনের আর কি বা করা ছিল? যার কাগজপত্র যেমন, সে অনুযায়ী তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেন নাকি? জি বিশুভা, আমি এটা আসছি, তার আগে আপার মনিয়াপার একটা বিষয় নিয়ে আসি। মনিয়াপা একটা কথা বললেন, জামাত যার বন্ধু হয় তার নাকি শত্রু প্রয়োজন হয় না। জামাত কিন্তু অনেক দিন ধরে 91-তে প্রথম ক্ষমতার স্বাদ কিন্তু জামাতেই দিয়ে দিয়েছিলেন, এবং 96-তে যখন জামাতকে সেই ক্ষমতার স্বাদকে যখন অস্বীকার করা হলো, তখন কিন্তু টিকতে পারে না 15 দিনও। এরপর 2001 সালে সেম স্বাদটা পেয়েছে। আজকে 17-18 বছর জামাত থেকে স্বাদটা পেয়েছে। কিন্তু জামাতকে বন্ধুর শত্রু প্রয়োজন হয় না, তার মানে আওয়ামী লীগকে ওনারা শত্রু মনে করেন না, 17-18 বছর মনে করেননি। যে আওয়ামী লীগ মানে বাংলাদেশের নেত্রী বেগম জিয়াকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে, সে আওয়ামী লীগ ও বিএনপির শত্রু না, যতটুকু জামাত ওনারা শত্রু মনে করে।
কারণ আপনি দেখেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব এমপি প্রার্থী বিএনপির, উনি বলেছেন জামাত আপিল করেছে, জামাত রিট করেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, আমি বাধা দিয়েছি। আপনি দেখেছেন কুমিল্লায় 200 জন একসাথে এসে জয়েন করেছে। তার মানে কি আপনি আওয়ামী লীগকে কি দিচ্ছেন? না, কিন্তু অ্যাটর্নি জেনারেল করেছে সেটা তো রাষ্ট্রের আপনি সিদ্ধান্ত কি হতে দিচ্ছেন? পারে। আপনি যখন আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ এত বড় একটা এই গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপি জামাত সবাই করে আন্দোলন করে নিষিদ্ধ করতে হয়। দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপনি- দ্বৈত নাগরিকত্ব নিয়ে 30 সেকেন্ড বলবেন, হাতে সময় নেই রাস্তায়। দেখেন, তার মানে হচ্ছে ওনারা আওয়ামী লীগ ওন করে কেন? ক্ষমতা দিতে হবে। শুনেন, মনে রাখবেন একটা মিশু আমি একটা কথা বলে রাখি, জিতলেও জেতা যায় না। গত তিনটা ট্রাম আওয়ামী লীগ জিতেছিল, কিন্তু জিতলে যে মানুষের মন জেতা যায় না সেটা বোঝা উচিত রাজনীতিবিদদের। দ্বৈত নাগরিকত্ব ওনারা নিয়ে কিছু বলবেন? যদি এবার বলা আছে, যদি আপনি দ্বৈত নাগরিক হন তাহলে আপনি কি হতে পারেন? সংসদ সদস্য হতে পারবেন না। কিন্তু সমস্যা হয়েছে দাঁড়িয়েছে, আপনি দ্বৈত নাগরিক যখন সবার ক্ষেত্রে সমভাবে নিতেন, আপনি কারোরটা নাম পেলেন জামাতের সাথে বাদ দিয়ে দিলেন, কিন্তু যখন দেখলেন যে বিএনপির একটা হেভিয়ার প্রার্থী আপনি বাদ দিলেন না, সেখানে একজন স্বতন্ত্র প্রার্থী বাধ্য হয়ে তাই আপিল করেছে, তারপরে গিয়ে আপনি বিবেচনা করলেন কেন? তো আপনি এই দ্বিচারিতা কেন করবেন? অমুকের জন্য হলে ভালো, তার জন্য হলে খারাপ হবে কেন? এই জন্য দ্বৈত নাগরিকতা এটা যেহেতু আমাদের কনস্টিটিউশনের অংশ, সুতরাং এটাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যারা বাংলাদেশ সংসদ সদস্য হতে আসবে তাদেরকে অবশ্যই এই নাগরিকত্ব ছেড়ে তাদেরকে আসতে হবে। একদম শেষ সময় আমরা নানা ধরনের পাল্টা উস্কানি দেখছেন কিনা আপনিও? যেমন ধরেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সালাউদ্দিন আম্মার, তিনি জিয়া পরিষদের সভাপতি একটি পোস্টারটা নিয়ে নাকি ব্যানারটা নিয়েছিলেন, সেটি ছিঁড়ে ফেলেছেন, সেটির ভিডিও ভাইরাল হয়েছে। ফলে এটি কি আসলে ছাত্রদল গিয়ে যেন বিষয়টা প্রতিহত করে এরকম কোনো আহ্বান কিনা? অথবা আজকে ছাত্রদল সারাদিন যেটি করলো নির্বাচন কমিশনের সামনে গিয়ে, একদম ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, সেটিও আর এক দলকে আহ্বান কিনা যে আসেন নির্বাচন কমিশনের সামনে, এবং এগুলো নির্বাচনের প্রভাবও ফেলছে কিনা? দেখেন, এই জিনিসগুলো হতেই থাকবে, হচ্ছে, এবং সরকার এখানে বলছে মুখ দিয়ে যে ঐতিহাসিক নির্বাচন করবে। ঐতিহাসিক খারাপ না, ঐতিহাসিক ভালো, আমরা এটা সরকারের মুখ থেকে জানতে পারছি না, এবং কোনো চেঞ্জ হচ্ছে না। এখান থেকে অনেক কিছুই বোঝা যায় যে কি হতে যাচ্ছে। যেটা রাসেল বলল, আমি যদি রাসেলকে এটা বলি যে এই জামাতকে এস্টাবলিশড কে করেছে? বিএনপি করেছে। বিএনপি জামাতের জন্য এই 20-25 বছর, এই 14, আমি প্লিজ তোমার সময় কথা বলি নাই, এই যে 14তে 18তে অনেক দেশে বিশ্বের অনেকেই বলেছে জামাতকে ছেড়ে আসেন, আপনাদের কি করব? জামাতকে বিএনপি ছাড়ে নাই। তার বিনিময়ে জামাত কি করেছে? 5ই আগস্টের 2 দিন পরেই জামাতের আমির কি বলেছে? এক জালিমকে বাদ দিয়ে কি আমরা আরেক জালিমকে নিয়ে আসবো? এই যে তারা বলল, তার মানে জালিম বানায় দিল, একদম চরমভাবে কুষ্ঠাগত করার যে পায়তারাটা করলো, সেখান থেকে কি আমরা বলতে পারি না? বা প্রত্যেকটা এই যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো সমস্ত বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে, আমি বলবো না যে বিএনপি একদম ধোয়া তুলসী পাতা, ভুল শুদ্ধ সবারই আছে। জামাতও তো অনেক ভুল করে, ভোট না দিলে বেহেস্তে যাইতে পারবে না, সূর্যরে থামায় রাখে, অনেক কিছু করে। আমরা কিন্তু এগুলা নিয়ে এত কথা বলি না, প্রয়োজনেও বলি না। তারা তো অপ্রয়োজনে এটা প্রোপাগান্ডা ছড়ায়। এতে কি হয়েছে? বিএনপির যে লসটুক করার চেষ্টা করেছে, সত্যি কি সেই লসটুক তারা করতে পেরেছে? কখনোই করতে পারে নাই, এবং করতে পারবেও না। আপনি যে কথাটা বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেম ঘটনা তো ঢাকা ইউনিভার্সিটির তো 5ই আগস্টের পরে হয়েছে। কোনো তাদের দল করবে তারা গুপ্তভাবে, সেটা তারা বলবে না, বা আওয়ামী লীগ করে তারা, আওয়ামী লীগের সঙ্গে তাদের সবচেয়ে ভালো সম্পর্ক। এখন পর্যন্ত সারা বাংলাদেশে তারা কয়টা মামলা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে? বরং আওয়ামী লীগের বাড়িতে বাজার পাঠিয়েছে, আওয়ামী লীগের রাতে ঘুমাইতে দিয়েছে, আওয়ামী লীগের সঙ্গে যেভাবেই হোক একটা ভোট আমাদের এইবার দিয়েন। আপনার মনে আছে এইবার আমাকে ভোট দিবেন, আগামীতে আবার আপনারা আসলে মুজিবুর রহমান সাহেবের এলাকায় কি বলেছে? আগামীতে আবার আমরা আপনাদের ভোট দিয়েন, আপনারা আপনাদের দিয়েন, বা আমরাও দিব। এই যে কথাগুলো, এই যে মিলমিশ দুধভাত, এই দুধভাত একমাত্র তারাই পারে। বিএনপি এই জিনিসটা পারে না। যাকে বুক দেয় তাকে পিঠ দেয় না, যাকে পিঠ দেয় তাকে বুক দেয় না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই যে নোংরামিগুলো হচ্ছে, এই নোংরামিগুলোতে আমি আবার সেনাপ্রধানকে ডেকে আনতে চাই। সেনাপ্রধান বলছেন আপনারা এইভাবে যত কাদা ছোড়াছুড়ি করবেন, আমাদের দেশের সার্বভৌমত্ব তত হুমকির মুখে দাঁড়াবে। জি সামান্তা, আসলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আম্মারের ঘটনা, কিংবা আজকে নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘটনা, এগুলো খুব ভালো সিগন্যাল দেয় কিনা? না, ভালো সিগন্যাল তো দেয় না। প্রথমত আমাদের অভ্যুত্থানের পরে যারা ছাত্রনেতা হয়েছেন, সেই ছাত্রনেতাদের আসলে যেটা খুব দ্রুত শেখা উচিত ছিল সেটা হচ্ছে প্রজ্ঞাবান চরিত্র এবং প্রজ্ঞাবান কথা বলা, এবং মানুষের সামনে একটা অনুসরণীয় ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করা। তারুণ্যের শক্তি এবং তারুণ্যের সাহসের সাথে অবশ্যই প্রজ্ঞাকে যুক্ত করতে হয়, আদারওয়াইজ এই সাহসটা ক্ষণস্থায়ী হয়, এবং নির্দিষ্ট কোনো শত্রুর বিপক্ষে গেলেই একমাত্র এই সাহসটা উত্তেজিত অবস্থায় আপনি দেখতে পাবেন, কিন্তু শত্রু পরিবর্তন হয়ে গেলেই সেই শক্তিটা হারিয়ে যায়।
সো আমার কাছে মনে হয় যে যারা মানে এবং একই সাথে এখানে বিভিন্ন নর্মস আছে যে একটা বিশ্ববিদ্যালয়ে আপনি কতটুকু রাজনীতিকরণ করবেন, কতটুকু আসলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, সেটারও আসলে একটা পলিসি বা একটা নীতি নির্ধারণী এবং আসলে কমন সেন্সও থাকা জরুরি। আমাদের রাজনীতিবিদদের কমন সেন্সও যেমন নাই এবং সেই সাথে প্রজ্ঞাও নাই, এটাই আমার কাছে মনে হয়েছে। এবং সেই সাথে তারুণ্যের জোয়ার যুক্ত হয় আর একটু সংকট বাড়লো কিনা ওই দুটো না থাকার সঙ্গে? তারুণ্যের জোয়ার যুক্ত তো থাকবেই। আপনি একটা 60% তারুণ্য এখন এই মুহূর্তে বাংলাদেশে, সেটাকে তো আপনি বাদ দিয়ে আসলে চলতে পারবেন, সেটাকে তো অবশ্যই কাউন্ট করতে হবে। কিন্তু এটা